মমতা বন্দ্যোপাধ্যায় স্বর্গে যাবেন না, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে দুর্ভাগা। 46-এর যে 16ই আগস্ট 1 লক্ষ হিন্দুকে কলকাতার রাস্তায় হত্যা করা হলো, পশ্চিমবঙ্গে আবার সেই 46-এর দিন ফিরছে। 10 বছর পরে 46-এর দিন প্রতিভাত হবে। পুলিশ তো তৃণমূলের টাকা তোলে, একটা টাকাও যদি কেউ চুরি করে তার একটা ভাগ কালীঘাটে পৌঁছায়। আমি জেবিপি নিউজের সকল দর্শকদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। নমস্কার। এই যে সামনেই উপনির্বাচন, সেই উপনির্বাচনে কি গেরুয়া ঝড় উঠবে? কারণ 2024 লোকসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি দেখা গেল। না দেখুন, ভরাডুবি নয়, একটা ধাক্কা হয়েছে বিজেপি মরে যায়নি। এবার সবাই মিলে যদি নির্বাচনে কাজ করে, তৃণমূলের সন্ত্রাসকে আটকাতে পারে, পার্টির জন্য পরিশ্রম করে, মানুষকে ভোটের কেন্দ্রে নির্ভয়ে ভোট দেওয়ানোর ব্যবস্থা করতে পারে, কেন্দ্রীয় বাহিনী তার কাজ করে, 4টে আসনে বিজেপি জিতবে। আমার কাছে খবর আছে মানিকতলা কেন্দ্রের কিছু কলোনি থেকে ভোটার কার্ড কেড়ে নিয়েছে তৃণমূলের গুন্ডারা। কাজেই এসব যদি আটকানো যেতে পারে বিজেপি জিতবে, অন্য কোনো কারণ নেই। এই তৃণমূল সরকার বলেন তারা ধর্মান্তরণের রাজনীতি করে না, কিন্তু কার্যত তাদের মন্ত্রী কলকাতার মেয়র তিনি বলছেন যে যারা ইসলাম ঘরে জন্মায়নি তারা দুর্ভাগা, এবং ইসলামই নাকি জান্নাত অর্থাৎ স্বর্গ দেখায়। মমতা বন্দ্যোপাধ্যায় স্বর্গে যাবেন না, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে দুর্ভাগা। এমন একটা দুর্ভাগার নেতৃত্ব উনি কী করে পার্টি করছে? যে জান্নাতে যাবে না তার নেতৃত্বে কী করে পার্টি করছে? আসলে সোহরাওয়ার্দীর জায়গা সবাই নিতে চাইছে। 46-এর যে 16ই আগস্ট গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল, 1 লক্ষ হিন্দুকে কলকাতার রাস্তায় হত্যা করা হয়েছিল, সোহরাওয়ার্দী যার নায়ক ছিলেন, মুসলিম লীগের নেতা, সেই তার জুতোতে ববি হাকিম এবং বাকিরা পা গলাতে চাইছে। কারণ 30-32% মুসলমান ভোট হয়েছে। ছোট্ট ক্যালকুলেশন, আমি 30% মুসলমান ভোট নিয়ে নেব, লক্ষ্মীর ভাণ্ডার প্রভৃতি দিয়ে 10 থেকে 15% আরও মায়েদের ভোট, বোনেদের ভোট নিয়ে নেব, 45% হয়ে যাবে। আর 2-4% এমনি ভোট পেয়ে যাবো। 46-37 ভোট পেলে আমাকে সরকার করতে কে আটকাতে পারবে? এই ক্যালকুলেশন থেকেই সর্বনাশগুলো হচ্ছে। পশ্চিমবঙ্গে আবার সেই 46-এর দিন ফিরছে। 10 বছর পরে 46-এর দিন প্রতিভাত হবে, সবাই দেখতে পাবে। শাসক দল সহ আপনাদের বিরোধী দলের দাবি যে এই যে আদি নব্য একটা দ্বন্দ্বের কারণে বিজেপির ভরাডুবি, তৃণমূল থেকে যারা বিজেপিতে এসেছেন তারাই বেশি পদ পাচ্ছেন বা তারাই একটা বিজেপির মুখ হয়ে উঠেছে, কিন্তু যারা একসময় একদম শুরু থেকে বিজেপি করেছে তাদেরকে কার্যত সরিয়ে দেওয়া হয়েছে। এটা পুরো ঠিক নয়। কিছু সমস্যা আছে, কিছু কনফিউশন আছে, কিছু অভিমান আছে, কিন্তু আমি বলবো তার থেকে যেটা বড় সমস্যা মিসকমিউনিকেশন আছে। কমিউনিকেশন বিষয়টা যদি ঠিকঠাক থাকে তাহলে বিজেপির রেজাল্ট ভালো। 18টা 28 হয়, একদম 18টা 28 হয়নি, 12তে নেমেছে এই মিসকমিউনিকেশনের কারণে, সাংগঠনিক দুর্বলতা সমস্যার কারণে। একটা দল যখন ছোট থেকে বড় হয় তখন এই ধরনের সমস্যা আসে, কিন্তু সেটাকে ম্যানেজও করতে হয়। আমরা তো কখনো ভাবিনি বিজেপি 18টা এমপি হবে, 77টা এমএলএ হবে। একসময় 3 থেকে 77 এসেছে, 3-এর আগে শূন্য ছিল দীর্ঘদিন। আমি 1991 সাল, যখন আমার 18 বছর বয়স হয়নি, তখন থেকে আমি দলটার সঙ্গে যুক্ত। দুবার দুটো বাই ইলেকশনে আমরা জিতেছিলাম বিধানসভায়। শ্রী বাদল ভট্টাচার্য জিতেছিলেন 1999 সালে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করে উপনির্বাচনে অশোকনগর কেন্দ্র থেকে, আর পরবর্তীকালে শ্রী শ্রমিক ভট্টাচার্য বসিরহাট দক্ষিণ থেকে বিজেপির জোরে বিধায়ক হয়েছিল। তাছাড়া তো আমাদের বিধানসভায় কিছু ছিল না। 16 সালে দিলীপ ঘোষ, মনোজ টিগ্গা এবং স্বাধীন সরকার 3টে কেন্দ্র থেকে নির্বাচিত। জনসংঘের 52 এমএলএর পরে 16 সালে 3 জন এমএলএ। তাছাড়া আমরা জেনারেল ইলেকশনে আজ অব্দি কখনো বিজেপি বা জনসংঘ আসন পাইনি, জনতা পার্টি পেয়েছি। আমরা তো কখনো ভাবিনি। বুদ্ধবাবু রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, সর্বদলীয় মিটিং ডাকতেন, বিজেপিকে ডাকতেন, বলতেন ওদের তো বিধানসভার ভেতর সদস্য নেই, সাম্প্রদায়িক দলকে কেন ডাক? এখন উনি আছেন, দেখছেন, সুস্থ থাকুন। আমি চাই একটা সাংসদ নেই, এটা বিধায়ক নেই। 11 সাল আর 19 সাল, 8 সালের মধ্যেই ঘটনাটা ঘটেছে। কাজেই বিজেপি অনেক লম্বা পথ এসছে, কিন্তু এই সমস্যাটা থাকে যখন দল বড় হয়, ছোট পরিবার সুখী পরিবার। কিন্তু এই সমস্যা থাকতো না যদি কমিউনিকেশন থাকতো। মিসম্যানেজমেন্ট হয়েছে, সংগঠনটা আরো মজবুত করা দরকার। সংগঠনের কারণে তো হয়েছে। সংগঠনটা কি করবে?
আমরা সবাই বলি সংগঠন মজবুত করা দরকার। সেটা কি খায় না মাথায় দেয়, কি করে করবে, এইসব সমস্যা আছে। আমি আদিনব্যের সমস্যাগুলো মনে করি। দিলীপ ঘোষ বলে মানে নির্বাচনের পর বলছেন তাকে যদি তার আগের কেন্দ্রে দাঁড় করানো হতো তিনি জিততেন। না ঠিকই তো বলছি, দিলীপ ঘোষ মেদিনীপুর সিটে দাঁড়ালে জিততেন আমাদের বিশ্বাস। তাহলে তো এটা সংগঠনেরই একটা দোষ বলা যেতে পারে। অনেক কারণ থাকে, দেখুন সংগঠনের তো সংগঠনটা কি এটা নিতে এখানে বলার বিষয় নেই, এটা একটা সায়েন্স। আবার এর কোনো নির্দিষ্ট পদ্ধতিও নেই, একাধিক পদ্ধতি। যে একটা সিদ্ধান্ততেই সব কিছু ক্ষতি হয়েছে এমনও নয়, কিন্তু ওই একটা সিট আমরা জিততাম না। আমাদের শেষ প্রশ্ন যে পুলিশকে আগে বিরোধীরা বলতো যে পুলিশও দুর্নীতির সঙ্গে যুক্ত, শাসক দল তা মানতো না, কিন্তু এখন শাসক দলের খোদ সুপ্রিমো অর্থাৎ মুখ্যমন্ত্রী তিনি পুলিশকে বলছেন লোক সংবরণ করতে। পুলিশ তো তৃণমূলের টাকা তোলে। আমি এক একদিন রাত্রিবেলা দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর হাইওয়ে ধরে আসি। ওখান থেকে তো রাত 10টায় দুর্গাপুর থেকে বেরোলাম, কলকাতায় ঢুকি রাত 2টো, 2:30, 3টে, এমনিতে 2.5 ঘন্টার রাস্তা। একটার মধ্যে বাড়ি আমার সল্টলেকের বাড়িতে পৌঁছে যাবে। রাস্তায় সার দিয়ে ট্রাক দাঁড়িয়ে এগিয়ে দেখি যে পুলিশ টাকা তুলছে। এবার সেই টাকা বালির টাকা আছে, কয়লার টাকা আছে, আগে তো গরুর টাকাও ছিল। সেই টাকা কি সব পুলিশ খাচ্ছে? শুধু থানা খাচ্ছেন না, কালীঘাট অব্দি তার ভাগ বাটোয়ারা করছে। আমি এখন এগুলো সব সত্যা ভাষায় বলতে গেলে উনি এখন নিজেকে সৎ সাজাতে গিয়ে সব বলছেন। একটা টাকাও যদি কেউ চুরি করে তার একটা ভাগ কালীঘাটে পৌঁছায়। তদন্ত হলে সব বেরোবে। প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করুন। লাইক ও শেয়ার করতে ভুলবেন না।